أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله আমরা মাইক্রোসফট ওয়ার্ড শিখতেছিলাম দেখতে জি দেখতে মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের শেষের দিকে চলে আসছি আজকে মাইক্রোসফট ওয়ার্ডের সর্বশেষ ক্লাস আজকে আমরা শিখব রেফারেন্স অ্যান্ড মেইলিংস মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে রেফারেন্স ইউজ করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে রেফারেন্স ইউজ করতে হয় এবং মেইলিংস জিনিসটা কি মাইক্রোসফট ওয়ার্ডে এটার ব্যবহারটা সম্পর্কে জানবো তো আজকের টপিকটা একটু ইন্টারেস্টিং মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু অটোমেশন এটার মাধ্যমে করা যাবে তো টেবিল অফ কন্টেন্টস মানে কি সূচিপত্র বলি বাংলায় যদি বলি একেবারে সূচিপত্র তো টেবিল অফ কন্টেন্টস আমরা তৈরি করব ফুটনোট এন্ড নোটস এইগুলা আমরা তৈরি করব যেগুলা হচ্ছে অটোমেটিক মাইক্রোসফট ওয়ার্ডের বিল্ড ইন যে সিস্টেম আছে সেই সিস্টেমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে আগে একটু ওপেন করে ফেলি তো প্রথম টার্গেট হচ্ছে সূচিপত্র তৈরি করা তো সূচিপত্রে কি থাকে সূচিপত্রে আমাদের সেকেন্ড সূচিপত্রে আমাদের থাকে হচ্ছে আমার ডকুমেন্টসের গুরুত্বপূর্ণ অংশগুলো একটা জায়গায় তালিকা করা থাকে যেখানে সেই টপিকটা বা সেই অংশটা কয় নাম্বার পেজে আছে সেটা ইন্ডিকেট করা থাকে যে এই জিনিসটা 4 নাম্বার পেজে আছে এই টাইটেলটা 10 নাম্বার পেজে আছে বা এই টপিকটা এই সাব টপিকটা 12 নাম্বার পেজে আছে এটাই যে সূচিপত্র তাই না তো এই সূচিপত্রটা যদি আমরা তৈরি করতে চাই সূচিপত্র আমরা দুইভাবে করতে পারি এক হচ্ছে আমরা ধরে ধরে চেক দিব যে কোনটা কোন পৃষ্ঠায় আছে এটা আবার সময় সাপেক্ষ ব্যাপার ধরেন যে আপনার 500 পৃষ্ঠার একটা ডকুমেন্ট সেই ডকুমেন্টে আপনার হচ্ছে বা একটা বই লিখছেন এই বইয়ের যদি আপনি এভাবে চিন্তা করেন যে টোটাল মানে 30 থেকে 40টা টাইটেল আছে যেগুলো আপনি সূচিপত্রে আনতে চান তো সেইগুলো আপনি নিয়ে আসলেন ধরে ধরে তারপরে কোনটা কোন পৃষ্ঠায় আছে সেইগুলো চেক দিয়ে আপনি লিখে ফেললেন যে এটা এত নম্বর পৃষ্ঠায় আছে তো বাই এনি চান্স আপনার মাঝখানে আরেকটা টপিক ঢুকলো তখন কিন্তু প্রত্যেকটার পেজ নাম্বার আবার চেঞ্জ করতে হবে তো এই যে যে একটা হ্যাসেল সেই হ্যাসেল থেকে আমরা যদি টেবিল অটোমেশন করতে পারতাম টেবিল অফ কন্টেন্টটা তাহলে কিন্তু এই হ্যাসেলটা আমাদের পোহাইতে হইতো না তো সেটাই আমরা করব টেবিল অফ কন্টেন্টস আমরা রেফারেন্সে চলে যাব এইখান থেকে এই যে রেফারেন্স এইখানে দেখেন টেবিল অফ কন্টেন্টস আছে যেখানে আমাদের এই যে সূচিপত্র দেওয়ার সুযোগ আছে তো এইটার জন্য আগে তো আপনার আহ, মানে সূচিপত্র হইতে হইলে আপনার তো ডকুমেন্টসটা রেডি করতে হবে সেটা আমরা একটু রেডি করে ফেলবো যেমন ধরেন যে আমরা কয়েকটা চ্যাপ্টার এবং টপিকে ভাগ করতে পারি যে আমার টোটাল ডকুমেন্টে 10টা চ্যাপ্টার আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে ধরেন কোনোটাতে 2টা টপিক কোনোটাতে 3টা টপিক এইভাবে আছে তা আমরা যদি এটাকে একটু এভাবে ভাগ করতে পারি তাহলেই কিন্তু আমাদের মূল কাজটা শেষ এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যখনই এই টাইটেলগুলো দিব তখনই আমরা হচ্ছে বলে দেব যে এটা টাইটেল কেনা তো আমরা এটা সাজানো শুরু করি ধরেন যে আমরা লিখলাম হচ্ছে
ফার্স্ট চ্যাপ্টার। তো আপনার যে ফার্স্ট চ্যাপ্টারই লিখতে হবে বিষয়টা এরকম না। আপনার ডকুমেন্টে যা আছে সেটাই থাকবে। আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে এটার আন্ডারে আমি হচ্ছে ধরেন কিছু একটা লিখলাম লরেম 5/10। হুম, কিছু টেক্সট ফার্স্ট চ্যাপ্টারের আন্ডারে আমি লিখে দিলাম। তো এই যে ফার্স্ট চ্যাপ্টার, এটা যদি আমরা টেবিল অফ কন্টেন্টসে বা সূচিপত্রে অটোমেশন করতে চাই, তখন এই একটা কাজ করতে হবে। সেটা আমরা ওই যে স্টাইল দেখার সময় বলছিলাম যে টেবিল অফ কন্টেন্টসে এইগুলা কাজে লাগবে। এই যে যেটা আমার হচ্ছে মেইন টাইটেল বা প্রথম ফার্স্ট লেভেল টাইটেল, সেইগুলাকে আমরা হচ্ছে হেডিং দিব। আর যেটা হচ্ছে ধরেন যে চ্যাপ্টারের আন্ডারে আমি টপিক করতেছি, এই ফার্স্ট চ্যাপ্টারের আন্ডারে 2টা বা 3টা টপিক আছে, সেইগুলোকে আমরা হেডিং 2 দিব। হ্যাঁ, এভাবে। তো ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে এটাকে আমরা হেডিং দিলাম, যেহেতু এটা হচ্ছে মেইন টপিক। এটাকে আমরা চাইলে এই হেডিংটার স্টাইল চেঞ্জ করতে পারি। এখন যে স্টাইলটা আছে, ধরেন যে আমার আসলে এই স্টাইলটা পছন্দ হচ্ছে না, তখন আমরা কি করতে পারি, হেডিংটাকে মডিফাই করতে পারি। হেডিং এর উপর রাইট বাটন ক্লিক করব, এইখান থেকে মডিফাইতে যাব। তো মডিফাইতে আসলে আপনি এখানে, যেমন এখানে কালার আছে, আমরা কালার চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম। এটার ফন্টটাকে আমি এই রকমের আহরণী করে দিলাম। এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। ঠিক আছে, এই 3টা কাজ আমি করলাম। এবার ওকে চাপি। এই যে দেখেন ফার্স্ট চ্যাপ্টারটা একেবারে মাঝখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের হেডিং। হুম, এরপরে আসেন এই হেডিং এর আন্ডারে আমার হচ্ছে টপিক তৈরি করব। যে ফার্স্ট চ্যাপ্টারের আন্ডারে আমার হচ্ছে আহ 2টা বা 3টা টপিক থাকতে পারে। তাহলে ফার্স্ট টপিক অফ ফার্স্ট চ্যাপ্টার। তাহলে প্রথম চ্যাপ্টারের প্রথম টপিক এটা। হ্যাঁ, এখানে আমরা হচ্ছে কিছু একটা টপিকের ভিতরে কিছু লিখে দিই। লরেম 7/10, তাহলে আমরা কিছু লিখে দিলাম। তো এইটা যে আমার ফার্স্ট টপিক, সেটা তো আমাকে বুঝাইতে হবে। হুম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হেডিং 2 দিয়ে দিলাম। তো এটা কেউ যদি আমি মডিফাই করতে চাই, কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করব, মডিফাইতে চাপ দিলাম। এখান থেকে আমি এটার কালার হচ্ছে ব্ল্যাক করে দিলাম। এইখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিলাম। ওকে, এটার ফন্ট সাইজ একটু কমাই দেই। মডিফাই, ফন্ট সাইজ 16 আছে, আমি 14 করে দিলাম। ওকে, তো এই যে যে স্টাইলটা হইলো, এটা আমার হচ্ছে ফার্স্ট লেভেল হেডিং। এটা হচ্ছে হেডিং 2। এটার আন্ডারেও আরো চাইলে সাব হেডিং করা যাবে। এই যে দেখেন হেডিং 3 কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। তা আমরা হচ্ছে ওইটাতে না গিয়ে আগে আরো কিছু টপিক তৈরি করি। সেকেন্ড টপিক অফ ফার্স্ট চ্যাপ্টার। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড টপিক, ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড টপিক। ঠিক আছে, এইখানে আমি কিছু একটা লিখে দিই, লরেল 10/10। তো আমরা এটাকে, এটা যেহেতু সেকেন্ড টপিক, এটাকে আমি হেডিং 2 দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে যে স্ট্রাকচারে সাজাচ্ছি আমরা, এটা আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা, এইটাই কিন্তু আমাদের মূল পয়েন্ট। এটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আলটিমেটলি টেবিল অফ কন্টেন্টস কিন্তু করা মুশকিল। আমি এই যে যেভাবে সাজাচ্ছি, এইভাবে আগে সাজাইতে হবে। তো দেখেন আমি এইভাবে আরো একটু সাজাবো, তবে আর একটু পরে সাজাই। আমরা আসলে এটার গুরুত্বটা বোঝা দরকার। যেভাবে সাজাচ্ছি আসলে অনেকের মনে হইতে পারে যে এটা আবার কি স্টাইল। তো এটার জন্য আমরা যতটুকু হইছে ততটুকু দিয়ে আমরা একটা টেবিল অফ কন্টেন্টস তৈরি করে ফেলবো। এখানে একটা সূচিপত্র কি করলাম খেয়াল করেন। আমার এই যে যে প্রথম পৃষ্ঠা আছে, এখানে আমার প্রথম পৃষ্ঠা থেকেই কিন্তু আমার ডকুমেন্টটা শুরু হয়েছে। তো আমি এইখানে যেহেতু আমি সূচিপত্রটা এই পেজে নিয়ে আসবো, এই কারণে এইটাকে আমরা কি করলাম, একটা লেআউট থেকে পেজ ব্রেক। হ্যাঁ, তাহলে এটা পরের পেজে চলে আসছে। এবার আমি এইখানে সূচিপত্রটা বানাবো। ঠিক আছে, তো সূচিপত্রটা বানানো খুবই সহজ। আমার যদি ওই যে যে সেটআপের কথা বললাম, সেই সেটআপগুলো যদি করা থাকে, তাহলে আমাদের জন্য সূচিপত্র করা জাস্ট একটা ক্লিকের বিষয়। রেফারেন্সে যাব, রেফারেন্স থেকে টেবিল অফ কন্টেন্টস, অটোমেটিক টেবিল অফ কন্টেন্টস, এটাতে চাপ দিলাম।
তো দেখেন কি হইলো, আমাদের কিন্তু অটোমেটিক এই যে টেবিল অফ কন্টেন্টস বা সূচিপত্র যেটাকে বলি, অটোমেটিক কিন্তু চলে আসছে। তো এখানে কি আসছে এটা যদি আমরা একটু বুঝি, তাহলে আমাদের জন্য সাজানোটা সহজ হবে। দেখেন আমাদের ফার্স্ট চ্যাপ্টার আসছে, ফার্স্ট চ্যাপ্টার 2 নম্বর পৃষ্ঠায়, এবং ফার্স্ট টপিক অফ ফার্স্ট চ্যাপ্টার এটা আসছে 2 নম্বর পৃষ্ঠায়, সেকেন্ড টপিক অফ ফার্স্ট চ্যাপ্টার। তো ফার্স্ট চ্যাপ্টারের 2টা টপিক আসছে, ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট টপিক সেকেন্ড টপিক, হ্যাঁ। তো ফার্স্ট চ্যাপ্টারে 2টা টপিক আসছে, একটা 2 নম্বর পৃষ্ঠায় আর একটা 4 নম্বর পৃষ্ঠায়। তো এই হচ্ছে মূল কনসেপ্ট। এখন এই অনুযায়ী আপনি যদি সাজাইতে পারেন, তাহলে আমি তো একটা ছোট টেবিল অফ কন্টেন্ট সাজাইলাম। আপনারা যদি বিরাট বড় একটা মানে ধরেন 300 সাড়ে 300 পৃষ্ঠার একটা ডকুমেন্ট বা আপনারা একটা বই লিখছেন, এটার টেবিল অফ কন্টেন্ট সাজানোর সিস্টেম কিন্তু সেম, এই স্টাইলেই আপনি সাজাবেন। ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু আবার শুধুমাত্র এইটুকুর ভিতরে সীমাবদ্ধ না। এখানে যখন আপনি ক্লিক করবেন কন্ট্রোল চেপে ধরে, বা হচ্ছে যখন এটা পিডিএফ হয়ে যাবে, তখন হচ্ছে এখানে ক্লিক করলেই দেখেন আপনাকে নিয়ে যাবে কোথায়, ওই যে ইয়াতে স্পেসিফিক ওই চ্যাপ্টারটাতে নিয়ে যাবে। তো আপনি যদি কাউকে পিডিএফ করেও দেন, এই লিঙ্কটা কিন্তু কানেক্টেড থাকবে। পিডিএফ করলেও আপনি ওই সূচিপত্রে ক্লিক করে আপনি স্পেসিফিক ওই চ্যাপ্টারে চলে যেতে পারবেন। আর পাশাপাশি পেজ নাম্বার তো দেওয়াই আছে। আমরা এখান থেকে ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে পেজ নাম্বারটা অন করে দেব। বটম অফ পেজ, এই যে নিচে আমি পেজ নাম্বারটা দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার এটা বলছিল 4 নম্বর পৃষ্ঠায়, এই যে এটা আমি 4 নম্বর পৃষ্ঠায় কিন্তু আছি অলরেডি। ঠিক আছে? তো ক্লিক করলে আবার এখানে নিয়ে আসতেছে। এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার। আপনারা এই পার্টটুকু বুঝতে পারেন নাই এমন কেউ থাকলে একটু হ্যান্ড রেজ করেন। আমি আবার রিপিট করবো প্রয়োজনে, কিন্তু এটা শেখা দরকার আপনাদের। জি, হ্যান্ড আমি রেজ আব্দুর করেন। রহমান। আসসালামু আলাইকুম। আমি বুঝতে পারিনি। বুঝতে পারেন নাই না? আচ্ছা। জি। আর কে আছেন বুঝতে পারেন নাই? মেসেজে একটু লেখেন তো, বুঝতে পারছেন কে, তারাও একটু লেখেন। ভাই আমিও বুঝতে পারি নাই। বুঝতে পারেন নাই, ওকে। আবার আর আর কে বুঝতে পারছেন কি? ভাই বুঝি নাই ভাই। বুঝছেন নাই? ওকে, বুঝতে পারেন নাই। ওকে, ফাইন। বুঝছে একজন, ক্লিয়ার। আরো কয়েকজন বলেন তো, মানে বুঝতে পারছেন এমন কয়েকজন একটু সাহস দেন, হ্যাঁ কয়েকজন অন্তত বুঝতে পারছেন। বুঝেন নাই, ওকে। বুঝছেন, ফাইন। ওকে, তাহলে কয়েকজন বুঝতে পারছেন, আবার কয়েকজন বুঝতে পারেন নাই। ওকে, তাহলে যারা বুঝতে পারেন না আমি আবার একটু রিপিট করব, তবে বুঝতে পারেন না এমন একজন একটু বলেন তো কোন পার্টটাতে বুঝতে পারেন নাই। এটা প্রথম থেকে আরেকবার একটু রিপিট করেন, একেবারে প্রথম থেকেই, তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা, রিপিট করব, মানে, তারপর জি, স্পেসিফিক বুঝতে পারেন নাই বা একেবারে কিছুই বুঝেন নাই? আমি একেবারে কিছু বুঝিনি। কিছুই রিপিট বুঝেন নাই। আরেকবার করলে ইনশাল্লাহ আমরা কি মাথায় তৈরি করতে চাচ্ছি এটা বুঝতে পারছেন? না, এখনো বুঝিনি। মানে আমরা কি তৈরি করতে চাচ্ছি সেটাই বুঝেন নাই? না। আমরা একটা সূচিপত্র তৈরি করতে যাচ্ছি, বইয়ের ভিতরে সূচিপত্র থাকে না, জি, বুঝতে পারছি। এই সূচিপত্রটা বানাইতে যাচ্ছি। ঠিক আছে? এটা আগে বুঝতে হবে যে আমরা আসলে কি তৈরি করতে চাচ্ছি। এরপরে আমরা হচ্ছে বাকিটা বুঝাইতে পারবো, যদি আমরা এটা এটা বুঝি। তা না হলে তো মুশকিল। তাহলে আমরা সূচিপত্র একেবারে সহজ বাংলায়, টেবিল অফ কন্টেন্টস এই শব্দটাই বাদ দিয়ে দিলাম। সূচিপত্র তৈরি করতে যাচ্ছি। সূচিপত্র কেমন থাকে, আমরা একটা বইয়ের সূচিপত্র টেবিল অফ কন্টেন্টস নিয়ে আসি, দেখি ধরেন যে কি আছে বই, চরিত্র গঠনের মৌলিক উপাদান, হ্যাঁ? কথা নেই। চলেন তো দেখি এই বইটা সূচিপত্র আছে কিনা। এটাতে তো সূচিপত্রই নেই, ছোট বই তো। তা কি বই আছে সূচিপত্র আছে দেখি। ধরেন যে পিডিএফ হতে থাকতে হবে, তাফিমুল কোরআন। দেখি এখানে এটাতে কি আছে।
এই যে তাফহিমুল কোরআনের সূচিপত্র। এই যে সূচিপত্র দেখা যায়, জি এই জিনিসটা আমরা একটু বানাইতে চাচ্ছি আর কি। তো এটা তো শুধুমাত্র তাফহিমুল কোরআন না, যে কোনো বইয়েরই তো সূচিপত্র আছে। জি। তো আমরা আমাদের ডকুমেন্টের সূচিপত্র তৈরি করতে চাই। এটা কি ওপেন করলাম আমি? আমরা যেটা চাচ্ছি সেটা আসতেছে না। তাফহিমুল কোরআনের ভূমিকা। আচ্ছা, তো সূচিপত্র ভাই তৈরি করতে স্কুল হলে বা ভাই স্কুল বা কলেজের একাডেমিক বইগুলো তো ভালোভাবে দেওয়া আছে। চলেন তো একাডেমিক বই পাওয়া যাবে কিনা অনলাইনে। জি, বাংলা ক্লাস টেনের বই লিখে সার্চ দিলে হবে। ক্লাস 10 বাংলা বই দেখি। বাংলা ভাষার ব্যাকরণ আসছে। ভাই প্রথমে কিন্তু চলে আসছিল সরকারি ইয়াটা, জাস্ট বাংলা বই লেখা পর পরে। জি জি, এখানে ক্লিক করলে হয় এনসিটিভিতে। জি, বাংলা সাহিত্য। বাংলা ভার্সন। ওকে, চলেন যাই দেখি এটা সূচিপত্র কোথায় আছে। এই যে সূচিপত্র, ঠিক আছে। জি সূচিপত্র উম, কি আরো বোঝানো লাগবে যে সূচিপত্র জিনিসটা কি, যে আমার কোন জিনিসটা কোন পৃষ্ঠায় আছে সেইটা আমি বানাইতে চাই। এইটাই হচ্ছে আমার সূচিপত্রের মূল উদ্দেশ্য, ঠিক আছে। তো এখন দেখেন এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিষয় হচ্ছে প্রত্যুপকার, 1 নম্বর পৃষ্ঠায় আছে। হ্যাঁ, লেখক এটা, বিষয় এটা। তো যদিও এই স্টাইলটা ভিন্ন, কিন্তু আমাদের উদ্দেশ্যটা বোঝা দরকার যে আমরা আসলে একটা সূচিপত্র বানাইতে চাচ্ছি, এবং এটা ডায়নামিক হবে। আমাকে ধরে ধরে কত নম্বর পৃষ্ঠায় আছে সেটা চেক দিতে হবে না, ঠিক আছে। তো জি এই এই জিনিসটা আমরা অটোমেশনে যাইতে যাচ্ছি। তো এই কাজটা আমরা কিভাবে করলাম? প্রথম কথা হচ্ছে এই যে এটা হচ্ছে ধরেন যে ফার্স্ট চ্যাপ্টার, এটারে ফার্স্ট চ্যাপ্টার না দিয়ে যদি আমি ওইটার মতো কল্পনা করি, যেটা হচ্ছে রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা। হ্যাঁ, সোনার তরী কবিতা, তাহলে এটাকে আমরা হচ্ছে এই হেডিং 1 হিসেবে দিব। হ্যাঁ, বা হচ্ছে ধরেন যে আমরা যদি এই করি, ইতিহাসের একটা বই ধরেন যে আমরা সূচিপত্র তৈরি করতেছি, তো ইতিহাসের বইয়ে প্র্যাকটিক্যালি কি আসে? ধরেন প্রথমে আসবে হচ্ছে বাংলার মুসলমানদের ইতিহাস। এটা হচ্ছে আমার একটা চ্যাপ্টার, একটা অধ্যায়, বা অধ্যায় হইলো হচ্ছে 3 নম্বর অধ্যায়। তো এটাকে আমরা হচ্ছে হেডিং 1 দিলাম, মানে এটাকে সিলেক্ট করে জাস্ট হেডিং 1-এ ক্লিক করতে হবে, ঠিক আছে। এইটুকুই কাজ। এরপরে হচ্ছে আপনার সেকেন্ড চ্যাপ্টার যেটা আছে, সেকেন্ড টপিক, যেমন ধরেন যে বাংলার মুসলমানদের ইতিহাস, তখন শুরু হইলো কোথায়? শুরু হইলো ধরেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে, ঠিক আছে। সেটাকে আপনি হচ্ছে হেডিং 2 দিয়ে দিলেন। এরপরে বাংলায় মুসলমানদের বাকি যে ইতিহাসগুলো আছে সেগুলো ধাপে ধাপে জাস্ট আপনি চ্যাপ্টারের টাইটেলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই হেডিং 1 অথবা 2-তে ক্লিক করবেন। এই কাজগুলো শেষ হইলে আপনি হচ্ছে একটা ফাঁকা পেজে এসে টেবিল অফ কন্টেন্টস, আমি এটাকে প্রয়োজনে আবার ডিলিট করে দিই। টেবিল অফ কন্টেন্টস যেটা আছে, রিমুভ টেবিল অফ কন্টেন্টস, জাস্ট রেফারেন্সে আসবেন, টেবিল অফ কন্টেন্টস, এখান থেকে অটোমেটিক টেবিল অফ কন্টেন্টস এইটাতে চলে আসবেন। তাহলে কি হলো? অটোমেটিক আমার টেবিল অফ কন্টেন্টস বা সূচিপত্রটা তৈরি হয়ে গেল। তো এইটা ধরেন যে আমি যদি অন্য একটা ডকুমেন্টে, যেই ডকুমেন্টে এই টাইটেলগুলা হেডিংগুলা সেট করা নাই, ফার্স্ট চ্যাপ্টার এইগুলাকে সেট করা নাই, সেখানে কিন্তু সারাদিন ওই টেবিল অফ কন্টেন্টসে চাপ দিলেও কাজ হবে না। ক্লিয়ার? টেবিল অফ কন্টেন্টস অটোমেটিক হইতে হইলে আপনাকে এখান থেকে হেডিং 2, হেডিং 3 এইগুলা ইউজ করতে হবে। তাহলে অটোমেটিক আপনারা এখানে টেবিল অফ কন্টেন্টসটা চলে আসবে। এবার আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনারা এই যে আমি যেভাবে বললাম,
ধরেন যে আপনি অর্ধেক বুঝছেন, অর্ধেক বুঝেন নাই, অথবা কিছুই বুঝেন নাই, আপনারা বাসায় বসে সেম আমি যা বললাম সেটা একটু ট্রাই করেন। আমরা কি তৈরি করতে চাচ্ছি সেটা তো ক্লিয়ার, যে আমরা একটা সূচিপত্র তৈরি করতে যাচ্ছি। তো বাসায় বসে একটু ট্রাই করেন। ট্রাই করতে গিয়ে আপনি কিছু ঝামেলায় পড়বেন, অথবা হচ্ছে স্পেসিফিক তখন ধরতে পারবেন যে হ্যাঁ আমি এইটা করতে পারতেছি না। এখানে কাজ কয়টা? কাজ হচ্ছে দুইটা। এক হচ্ছে আপনি হেডিং গুলাকে দেখায় দেওয়া যায়, এটা হচ্ছে আমার ফার্স্ট লেভেল হেডিং, এটা সেকেন্ড লেভেল হেডিং। হুম, এটা আমার সূচিপত্রে আসবে, এই জিনিসটা আমার সূচিপত্রে আসবে। আমরা যদি আরো সিম্পল করি, ধরেন ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, হেডিং 1, হেডিং 2, এই সব বাদ দিয়ে ধরেন যে আমি প্লেন একটা যদি সূচিপত্র করতে চাই, আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে আবার শুরু থেকে একটু দেখাই। ধরেন যে আমি লিখলাম হচ্ছে লরেম 1/1। তো ধরেন যে আমি একটা সূচিপত্র করতে যাচ্ছি, যেখানে এই লাইনটাকে আমি হেডিং 1 দিলাম, এই যে হেডিং, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন আমি কি করলাম, শুধুমাত্র এই হেডিং এ একটা ক্লিক করছি। ঠিক আছে, এরপরে আসেন আমরা হচ্ছে একটা ফাঁকা পেজ দিলাম, এখান থেকে রেফারেন্স টেবিল অফ কন্টেন্টস থেকে টেবিল অফ কন্টেন্টস দিয়ে দিলাম। দেখেন তো এখানে কি আসছে, এই যে লরেম ইপসাম ডলার্স, এই যে এই যেটারে হেডিং বানাইছিলাম লরেম ইপসাম ডলার সেট, এটাই কিন্তু এখানে চলে আসছে। তো আপনি এখানে যে কয়টারে হেডিং দিবেন সেই কয়টা ওইখানে চলে যাবে। ধরেন যে আমি এখানে আরো একটা কিছু দিলাম, হাবিব খান, এটাকে আমি হচ্ছে একটা হেডিং বানাতে চাই, লরেম 1/1। এটাকে আমি আরেকটা হেডিং বানিয়ে দিলাম, এই যে জাস্ট হেডিং এ ক্লিক করেন, যেটাকে আপনি সূচিপত্রে নিতে চান সেটাকে আপনি হেডিং এ ক্লিক করেন। ঠিক আছে, তাহলে এবার দেখেন আমার টেবিল অফ কন্টেন্টসে আসি, এটাকে যেহেতু নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, আপডেট টেবিল অফ কন্টেন্ট, আপডেট এন্টায়ার টেবিল, হ্যাঁ, এটা অন করে ওকে দেব। দেখেন তাহলে কি হইলো আমার, ওই যে হাবিব খানটা কিন্তু চলে আসছে। তা আপনি যাকেই হেডিং বানাবেন, এই যে এই স্টাইলটা দিবেন, সেটা অটোমেটিক হচ্ছে ওই সূচিপত্রে চলে যাবে, এবং সেটা কয় নাম্বার পেজে আছে সেটা সহ। ধরুন যে আমি আরেকটা দিলাম, ইব্রাহিম তালুকদার। ওকে, ইব্রাহিম তালুকদার কোথায় দিয়েছিলাম আমরা, এই যে এখানে, এরও আমরা হেডিং বানিয়ে দিলাম। জাস্ট এক সিলেক্ট করে হেডিং এ ক্লিক করেন, ওকে। এইটুকুই কাজ, এটা হইলেই অটোমেটিক আপনি এখানে এটা চলে আসবে, আপডেট টেবিল অফ কন্টেন্ট দেন, আপডেট এন্টায়ার টেবিল, ওকে। এই যে দেখেন ইব্রাহিম তালুকদার চলে আসছে, এবং ইব্রাহিম তালুকদার 3 নাম্বার পৃষ্ঠায়। ঠিক আছে, তাহলে আপনারা বাসায় বসে এটা একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে আপনার হচ্ছে তখন স্পেসিফিক বোঝা যাবে যে আপনি কোন পার্টটা বুঝেন নাই। আমরা সূচিপত্র তৈরি করতে যাচ্ছি, সূচিপত্রকে আমরা হেডিং দিতে হবে, হেডিং দেওয়ার পর টেবিল অফ কন্টেন্টসে ক্লিক করলেই, মানে ক্রিয়েট টেবিল অফ কন্টেন্টস রেফারেন্স থেকে ক্রিয়েট টেবিল অফ কন্টেন্টস, এটাতে ক্লিক করলেই আপনার সূচিপত্র তৈরি হয়ে যাবে। এখানে কোনো রকেট সায়েন্স নাই, একেবারে সিম্পল জিনিস। ক্লিয়ার? এবার আসেন আমরা এই যে ফুটনোট এবং এন্ড নোট, এই দুইটা জিনিস আমাদের কিন্তু কাজে লাগে। ধরেন যে আপনি একটা রেফারেন্স দিচ্ছেন, এইখানে এই যে হাবিব খান, হাবিব খান বলতে হাবিব খানের একটু পরিচয় দিতে চান, টিকা থাকে না, টিকা নিচে তাফিমুল কোরআন পড়ছেন, তাফিমুল কোরআনে ওই দেখবেন যে টিকা আছে, একটা আয়াতের অর্থ, অর্থের উম, পাশেই 1 2 3 এরকম লেখা। তো একে যখন একের আবার এটার মানে হচ্ছে এইখানে একটা ব্যাখ্যা আছে। তাহলে যে আমি এখানে লিখলাম হচ্ছে এই যে হাবিব খান, হাবিব খানটা মানুষ বুঝতেছে না, বা এটা সম্পর্কে আমার কিছু কথা আছে, বিস্তারিত আরো কিছু বলতে চাই, তখন হচ্ছে আমরা ওই যে টেবিল করতে পারি, এ নোট ইউজ করতে পারি। এটা একটা জিনিস। আরেকটা জিনিস আরেকটা কাজে ব্যবহার হবে, সেটা হচ্ছে ধরেন আমি এটার রেফারেন্স বা সূত্র ইউজ করতে চাই। ধরেন যে এখানে একটা আমি হাদিস বলছি, তো এই যে যে হাদিস বললাম, হাদিস বলার পরে হাদিসের নাম্বার কত সেটা যদি আমি বলতে চাই, তাহলে আমার এইখানে সৌন্দর্য নষ্ট হয়ে যায়, যে আমি আবার এইখানে লিখে দিলাম এটা এত নাম্বার হাদিস, এটা এই জায়গায় পাওয়া যাবে, বা এটা অমুক লোকের কথা, বা এটা ওই বই থেকে নেওয়া হয়েছে। তো এই যে যে রেফারেন্সগুলো আমরা ইউজ করি, সেইগুলাকে সরাসরি এইখানে না দিয়ে আমরা কি করতে পারি, এই যে পৃষ্ঠার নিচে দিয়ে দিতে পারি, যে এটা হচ্ছে প্রতিটা পৃষ্ঠার নিচে আমার রেফারেন্সগুলো থাকবে। ধরেন এই পৃষ্ঠাতে টোটালি আমি 5টা রেফারেন্স ইউজ করছি, বা 5 জন লোকের কথা ইউজ করছি, বা 5টা আয়াত ইউজ করছি। তো সেটা কোনটা কয় নাম্বার আয়াত বা কয় নাম্বার সূরার আয়াত,
সেইগুলা আমি প্রতি পৃষ্ঠার নিচে চাইলে অ্যাড করতে পারি। সেইগুলা হচ্ছে এই যে ফুটনোট দিয়ে করা যায়। তো ধরেন যে আমি এইখানে এই লরেন বা এই যে ইব্রাহিম তালুকদার, এইখানে আমি একটা ফুটনোট অ্যাড করব। খুবই সিম্পল, এইখানে আসবো, আইসা ইনসার্ট ফুটনোট, এটাতে চাপ দিব। দেখেন কি হইলো, অটোমেটিক পৃষ্ঠার নিচে 1 চলে আসছে। এবং এইখানে আসেন, এই যে ইব্রাহিম তালুকদারের পাশে 1 দেওয়া আছে। তো এখানে হচ্ছে আমি কিছু একটা লিখে দিই যে দিস ইব্রাহিম তালুকদার ইজ ইসলামিক পয়েট। তো ইব্রাহিম তালুকদারকে, এটা আমি এখানে একটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে 1 নাম্বার আমার এন্ড নোট তৈরি হয়ে গেল। ধরেন যে আমি নিচে আসি, এইখানে হচ্ছে ধরেন কি শব্দ এগুলা তো ইরাত, হ্যাঁ, যেটা পড়া যাচ্ছে আর কি। এই এরাত সম্পর্কে আমি কিছু একটা লিখতে চাই, বা এই যে টোটালি এইটুকু সম্পর্কে আমি কিছু একটা লিখতে চাই। তো এইখানে এসে ফুটনোট অ্যাড করলাম। এখন দেখেন অটোমেটিক কিন্তু এই যে 2 চলে আসছে। হ্যাঁ, 2তে এসে আমি এখানে লিখে দিলাম হচ্ছে দিস is a symbol of truth. আপনার ওইটার ব্যাখ্যা যা থাকে বা রেফারেন্স যা থাকে সেগুলো আপনি এখানে লিখে দিবেন। তাহলে কি হইলো, আপনার এটা কিন্তু অটোমেটিক, এখানে আবার ধরে ধরে করার দরকার নেই। এখানে যখন মাউস নিচ্ছি আমি, দেখেন ওই যে ওই লেখাটা চলে আসছে কিন্তু, দিস ইজ সিম্বল অফ ট্রুথ। আবার ইব্রাহিম তালুকদার যেটা ছিল, এখানে যখন মাউস নিচ্ছি, যে ইব্রাহিম তালুকদার ইজ এন ইসলামিক পয়েট, এটা কিন্তু চলে আসছে অটোমেটিক। এবং এটার নাম্বারিং গুলাও কিন্তু অটোমেটিক হবে, ঠিক আছে। আপনার ধরে ধরে করতে হবে না 1 2। এখন দেখেন এই যে আমি 1-এ আছি না, আর এখানে হচ্ছে 2, 1 আর 2 এর মাঝখানে আমি একটা করি, ধরেন একটা ফুটনোট অ্যাড করলাম। এখানে এসে 2-এ লিখে দিলাম ওকে দিস ইজ সেকেন্ড ফুটনোট। তো এটাতে কি হইলো, আমাদের 2 নাম্বারটা কিন্তু ওই যে 3 নাম্বার যেটা ছিল, 2 নাম্বার আগে যেটা ছিল সেটা 3 হয়ে গেছে অটোমেটিক, দেখছেন। আর মাঝখানে 2 চলে আসছে। তো এইটা অটোমেটিক মেনটেন করবে, এটা নিয়ে আমাদের এত টেনশন করার দরকার নেই যে হচ্ছে আবার মাঝখানে যদি একটা কিছু ঢুকাইতে চাই তাহলে তো সময় লাগবে, বা আমার সবগুলো চেঞ্জ করতে হবে, এই জাতীয় কোনো বিষয় নেই। তো এই রেফারেন্সগুলো বা হচ্ছে টিকা বলি, রেফারেন্স বলি, এইগুলা যদি প্রতি পেজের নিচেই অ্যাড করতে চাই, তখন আমাদের এই যে ফুটনোট অ্যাড করতে হয়। আরেকটা আছে, সেটা হচ্ছে এন্ড নোট চাইলে অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে টোটাল ডকুমেন্টের যত লিঙ্ক আছে বা হচ্ছে রেফারেন্স আছে বা ব্যাখ্যা, এইগুলা সবকিছু আপনি শেষে অ্যাড করতে চান, ডকুমেন্টের শেষে। যেমন ধরেন যে আমি চাচ্ছি এখানে একটা এন্ড নোট তৈরি করতে, ইনসার্ট এন্ড নোট, এখানে ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু ওই পেজের নিচে আসে নাই, একেবারে সবগুলা পেজের নিচে শেষে, এই ডকুমেন্টের শেষ শেষ পৃষ্ঠায় চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের ফুট এন্ড নোট, এন্ড নোট 1, ঠিক আছে। তো এটার আর ওইটার ভিতরে পার্থক্য এইটুকুই, ফুটনোট হচ্ছে প্রতি পেজের নিচে আসে, আর এন্ডনোটটা হচ্ছে টোটাল ডকুমেন্টের শেষে আসে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফুটনোট এবং এন্ডনোটের কনসেপ্টটা, মূল কনসেপ্ট। আমরা যদি আসি যে আমাদের মেইল মার্জটা একটু দেখব, মেইল মার্জের কনসেপ্ট কি। এখন আগে হচ্ছে আপনাদের অনেকেরই কিছু কিছু জিনিস বুঝতে কঠিন হচ্ছে। এখন এই কারণে আগে জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। টেকনিক্যাল বিষয়টা কিভাবে কাজ করতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে সেটা তো আছেই, কিন্তু আপনার হচ্ছে আমরা আসলে কি করতে চাচ্ছি সেটাই যদি ক্লিয়ার না হয় তাহলে তো মুশকিল, ঠিক আছে। এখন মেল মার্জ দিয়ে আমরা একটা সহজ কাজ দেখাবো। ধরেন যে আপনার কাছে 100 লোকের তালিকা আছে, 100 স্টুডেন্টের তালিকা আছে। আমরা একবার প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন দেখি এখানে কি আছে, স্টুডেন্ট লিস্ট, এখানে একটা তালিকা আছে, এই যে দেখেন। এটা মাইক্রোসফট এক্সেল, ভয় পাওয়ার কিছু নেই। এক্সেলে আমার দেখেন নাম, ডিপার্টমেন্ট, সেশন, তো 3টা ডাটা আছে এবং অনেকগুলা নাম আছে, দেখেন 42টা, ঠিক আছে। প্রত্যেকের ডিপার্টমেন্ট দেওয়া আছে এবং সেশন দেওয়া আছে। তো আমরা চাচ্ছি একটা সার্টিফিকেট ইস্যু করব প্রত্যেকের নামে আলাদা আলাদা, ঠিক আছে। ওই অনেক প্রোগ্রামে গেলে সার্টিফিকেটে দেখবেন যে হাতে নাম লিখে দেয়, কিন্তু আমরা চাইলে এটা করতে পারি যে একটা সার্টিফিকেট বানাবো, এই সার্টিফিকেটে প্রত্যেকের নামে নামে সার্টিফিকেটগুলো তৈরি করব।
আমি প্র্যাকটিক্যালি দেখাই। আহ, আমরা দেখি এখানে একটা সার্টিফিকেট ফরম্যাট থাকবে। সার্টিফিকেট ফরম্যাট ডিজাইন করা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের নামে নামে সার্টিফিকেট আমরা ইস্যু করতে পারতেছি কিনা। এই যে দেখেন, এই হচ্ছে আমাদের একটা সার্টিফিকেটের ফরম্যাট। হ্যাঁ, তো এই ফরম্যাটে আমরা কি করব, আমরা হচ্ছে এইখানে প্রত্যেকের নামে নামে যদি আমি সার্টিফিকেটটা বানাইতে চাই, তাহলে আমার এইখানে নাম দিতে হবে। এইখান থেকে ধরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, প্রথম নাম কি? আব্দুল আহাদ আল মাহমুদ। হ্যাঁ, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। সরি, আমার এটাও যাতে ঠিক থাকে সেটাও খেয়াল রাখতে হবে। তো আমার ফরম্যাট পেন্টার দিয়ে দিই এখানে। এই যে আব্দুল আহাদ আল মাহমুদ নামটা দিলাম। তারপরে তার ডিপার্টমেন্টটা আমার এখানে দিতে হবে। তাহলে আমি এখান থেকে ডিপার্টমেন্টটা নিয়ে আসি অ্যারাবিক। আর এখানে হচ্ছে 22-23, তাহলে আর না নিয়ে এসে সরাসরি লিখে দিই, ছোট যেহেতু। অ্যারাবিক ডিপার্টমেন্ট, সেশন হচ্ছে 2022-23, 2022-2023। তাহলে এই যে তার নামে কিন্তু সার্টিফিকেটটা হয়ে গেল, বাকি সব তো রেডি আছে আমার, সবকিছু সেম। আব্দুল্লাহ আহমদ আল মাহমুদ। হ্যাঁ, নাকি আব্দুল আহাদ আল মাহমুদ, এবং নিচে সাইন টাইন তো সবগুলোর জন্য সেম। তো এখন ধরেন যে আমি নেক্সট আরেকজনের জন্য সার্টিফিকেটটা বানাইতে চাই, তখন কি করতে হবে বলেন তো? এইটাকে আরেকটা কপি করতে হবে না? টোটাল জিনিসটাকে আমি আরেকটা কপি করে, আমি যদি এই যে নিচে আসি, আরেকটা কপি করলাম, দেখছেন? তো কপি করে এবার হচ্ছে এই নামটা চেঞ্জ করতে হবে। এখানে আসেন, শাকিল ইসলাম। চলেন আমরা এখানে লিখে দিই শাকিল ইসলাম। এবং তার ডিপার্টমেন্ট হচ্ছে ফিলোসফি, তার সেশন হচ্ছে 2022-23। সেশনটা ঠিক আছে, এটা ফিলোসফি চেঞ্জ করতে হবে। তো এই যে ধরে ধরে আমি বানাচ্ছি, প্রত্যেকের নামে নামে সার্টিফিকেট বানাইতে গেলে আপনার 44টা সার্টিফিকেট বানাইতে কত সময় লাগতে পারে বলেন তো? প্রত্যেকটা কিন্তু আবার কপি কপি করতে হবে। 44টা বানাইতে মিনিমাম হচ্ছে আপনার 15 মিনিট সময় লাগবে, যদি আপনি একটু ফার্স্টও কাজ করেন। ঠিক আছে? তো এই যে কাজটা আমরা করতেছি, এই কাজটা যেহেতু আমার কাছে অলরেডি একটা লিস্ট আছে, তো এই কাজটা আমরা অটোমেশন করতে পারি প্রত্যেকের নামে নামে। তো আমার এইখানে তো 44 জনের একটা লিস্ট। তো ওভারঅল দেখা গেছে যে এইখানে ধরেন যে আমার আরেকটা লিস্ট আছে SFM, এখানে 100 আছে। তো এরকমের ধরেন আমার টোটালি 10টা হলের 100 করে 1000 স্টুডেন্টের সার্টিফিকেট আমাকে বানাইতে হবে। তো এতগুলো সার্টিফিকেট যদি আমি কপি পেস্ট করতে যাই, তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে না? তো সেই কাজটা আমরা ম্যানুয়ালি না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অটোমেটিক, যাতে আমার প্রত্যেক স্টুডেন্টের নামে একটা করে সার্টিফিকেট তৈরি হয়, সেটা আমরা করতে চাই। আমাদের উদ্দেশ্যটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছেন কিনা? না বুঝলে কিন্তু আলটিমেটলি এই যে আবার দেখবেন যে আপনি বুঝতে পারেন নাই, কিছুই বুঝেন নাই। উদ্দেশ্য আগে বুঝতে হবে। আমরা প্রত্যেকের নামে নামে এরকম একটা করে সার্টিফিকেট বানাইতে চাই, যেটা আমরা ম্যানুয়ালি করতাম, এই যে প্রত্যেকের নাম ধরে ধরে কপি পেস্ট করা, সেইটা না করে আমরা যেটা করব সেটা হচ্ছে অটোমেটিক যাতে হয়ে যায়, সেই কাজটা করব। এটা করব হচ্ছে এই মেইলিংস থেকে। ঠিক আছে? মেইলিংসে যাব, এইখান থেকে জাস্ট তালিকাটা দেখাই দেবো, মাইক্রোসফট এক্সেলের তালিকাটা, সিলেক্ট রেসিপিয়েন্ট, এখান থেকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। আবার একটু বুঝেন, আমরা কাজটা করতে যাচ্ছি, প্রত্যেকের নামে নামে একটা করে সার্টিফিকেট বানাবো। আমার কাছে একটা এক্সেল ফাইল আছে, এক্সেল ফাইলে অনেকগুলো স্টুডেন্টের ডাটা আছে, প্রত্যেকের নাম আছে, ডিপার্টমেন্ট আছে, সেশন দেওয়া আছে। সেই প্রত্যেকের নামে আমি হচ্ছে এই যে এইখান থেকে নাম, ডিপার্টমেন্ট, সেশন, এই তিনটা জিনিস চেঞ্জ করে করে প্রত্যেকের নামে একটা করে সার্টিফিকেট বানাইতে চাই। তো এখন কি করব আমরা? এই নামের জায়গায় বলে দিব যে ওইখানে থেকে নামটা আসবে এক্সেল ফাইল থেকে, এক্সেল ফাইলে থেকে ডিপার্টমেন্টটা আসবে, এক্সেল ফাইল থেকে সেশনটা আসবে। ওকে? তো এটার জন্য আমাদের করতে হবে কি, দেখেন এই যে আমাদের কাজ শুরু হইলো। একটা হচ্ছে মেইলিংস, মেইলিংস থেকে আইসা এইখান থেকে আপনার ওই লিস্টটা দেখাই দিতে হবে। ঠিক আছে? ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, আপনি নতুন লিস্ট বানাইতে পারেন, যেহেতু আমাদের হাতে লিস্টটা আছে। ইউজ অ্যান এক্সিস্টিং লিস্টে ক্লিক করলাম, এক্সেলে যেহেতু আমাদের লিস্টটা আছে, ডেস্কটপে যাই আমরা, এইখান থেকে স্টুডেন্ট লিস্ট নামে, এই যে স্টুডেন্ট লিস্ট, হ্যাঁ, এই যে এই এক্সেল ফাইলটা দেখাই দিলাম, ওপেন। তো একটু সময় দিতে হবে, আপনার ডাটা যদি অনেক বেশি থাকে তাহলে একটু বেশি সময় নেবে।
যদি ডাটা কম থাকে তাহলে একটু কম সময় নেবে আর কি। এই যে দেখেন এইখান থেকে শিট 1, আপনি এক্সেলে দেখেন শিট 1 লেখা আছে নি, এই যে শিট 1 লেখা আছে দেখেন নিচে। তার মানে হ্যাঁ আমার এটা ঠিক আছে। শিট 1, ওকে চাপ দেন, একটু সময় লাগতে পারে। এই যে আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। তো এখন এই যে যে নামটা ছিল, এই নামটা আমি এখানে নামের জায়গায় বসাই দেবো যে এক্সেলের যে নেম আছে সেটা। সেটা কিভাবে বসাইতে হবে, এই যে দেখেন ইনসার্ট ফিল্ড মার্চ, হ্যাঁ মার্চ ফিল্ড, ইনসার্ট মার্চ ফিল্ড, এইটাতে ক্লিক করব। এখান থেকে ওই যে দেখেন আমার তিনটা জিনিস ছিল না, নেম, ডিপার্টমেন্ট, সেশন, এগুলো কিন্তু চলে আসছে, নেম, ডিপার্টমেন্ট, সেশন। তাহলে আমি এখানে বসাবো কি, নেম। তো এখান থেকে নেম দিয়ে দিলাম, ঠিক আছে। এই অ্যারাবিকের জায়গায় কি বসাবো, সেশন, এখান থেকে সরি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট দিয়ে দিলাম। এই 2022-23-এর জায়গায় বসাবো কি, সেশন, ঠিক আছে। তাহলে আমার নাম, ডিপার্টমেন্ট, সেশন, তিনটা জিনিস আমি বসাই দিলাম, আমার কাজ শেষ। এরপরে কি করব, এটা ফিনিশ করে দেব, ফিনিশ, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট। তাহলে প্রত্যেকের নামে নামে একটা করে ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। আর প্রিন্ট, আপনার যদি প্রিন্টার কানেক্টেড থাকে, প্রিন্টে চাপ দিলে সার্টিফিকেট অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে প্রত্যেকের নামে নামে। তাহলে আমাদের যেহেতু প্রিন্ট করে আপনাদেরকে দেখানোর সুযোগ নেই, তাহলে আমরা এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এটাতে চাপ দিই। দেখেন এখানে অল অপশন আসছে, অথবা আপনি বলতে পারেন যে প্রথম 10 জনেরটা, বা 10 থেকে 20, এভাবে বলতে পারেন। তো আমরা অল দিয়ে দিই, সবগুলাই হয়ে যাবে। ওকেতে চাপ দিই, দেখেন কি হইলো, এই যে নতুন আর একটা ওই যে লেটার্স 1 নামে একটা ডকুমেন্ট হয়েছে। এখানে দেখেন টোটালি আমার কতগুলা সার্টিফিকেট হয়ে গেছে প্রত্যেকের নামে নামে। এই যে শাকিল আহমেদ, তারপরে সালমান আহমেদ, সাইমন, আব্দুল্লাহ আল মাসুম, মোহাম্মদ ইমরান হোসাইন, এমডি ফরহাদ, প্রত্যেকের নামে আমার ওইখানে যে কয়জন ছিল, প্রত্যেকের নামে নামে আমার কিন্তু সার্টিফিকেট হয়ে গেছে। দেখি কয়জন হয়েছে আমার এখানে, এমডি আনাস, এই যে দেখেন 41টা, এইদিকে পেজ 41। তার মানে আমার 41 জনের ডাটা ছিল এক্সেলে, 41 জনের ডাটা নিয়ে কিন্তু আমার এই যে 42, উপরে একটা হেডিং আছে নেম, ডিপার্টমেন্ট, এটা তো আর নাম না। তাইলে আমার এখানে কিন্তু 41 জনের সার্টিফিকেট তৈরি হয়ে গেল। কতক্ষণ লাগছে, জাস্ট এই যে 2-3টা ক্লিক, এতে আমার প্রত্যেকের নামে। এখানে যদি আপনার 1000 ডাটা হইতো, জাস্ট হয়তো বা লোড হইতে একটু সময় নিত, কিন্তু আপনি কপি পেস্ট করতে গেলে 1000 স্টুডেন্টের ডাটা হিউজ সময় লেগে যেত না। তো সেটা আমরা করে ফেললাম জাস্ট 2-3টা ক্লিক করে। এটাই হচ্ছে মেইল মার্চ। আমরা আর ওই ইয়াতে গেলাম না, একেবারে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখলাম। তো এইটা দিয়ে শুধুমাত্র এই যে যে সার্টিফিকেট ইস্যু করা যায় বিষয়টা এরকম না। ধরেন যে আপনি একটা প্রোগ্রামের দাওয়াতপত্র, ঠিক আছে, আপনার গেস্ট যারা আছে এখানে, আপনি গেস্ট হিসাবে 100 জনকে দাওয়াত দিতে চান। তো গেস্টের নাম, গেস্টের হচ্ছে প্রতিষ্ঠানের নাম, এবং তার পদবি, এই তিনটা জিনিস প্রত্যেকের তো আলাদা আলাদা। ধরেন যে আমি রুহুল আমিন, ফাউন্ডার এন্ড সিইও ইনোভাইটি। তো এই যে আমার যে পদবিটা আছে, এটা আরেকজনের পদবির সাথে তো মিলবে না। মূল কথাগুলা, চিঠির মূল কথাগুলা সেমই থাকবে। আর শুধুমাত্র যার কাছে পাঠানো হচ্ছে তার নাম, তার ডেজিগনেশন, এবং হচ্ছে তার প্রতিষ্ঠান, এই তিনটা জিনিস আলাদা হবে। তো সেই জিনিসও কিন্তু আপনারা এইভাবে করে ফেলতে পারেন। আপনার কাছে যদি মাইক্রোসফট এক্সেলের হোক, অথবা হচ্ছে যে কোনোভাবে আপনার কাছে একটা যদি লিস্ট থাকে, সেই লিস্ট ধরে খুব সহজে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। এখন এই যে যেভাবে দেখাইলাম, এইভাবে অনেকের কাছে মনে হতে পারে যে ভাই আমার কাছে তো এক্সেলের ওই লিস্টটা নাই। তো এক্সেলের লিস্ট যদি না থাকে, তাহলে আমরা কি করব, আমরা এক্সেলে একটা লিস্ট বানিয়ে নিতে পারি। অথবা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনি কিন্তু এইখানেও একটা লিস্ট বানাইতে পারেন। ধরেন যে আমি ওই যে যে চিঠির কনসেপ্টটা বললাম, চিঠির যদি আমি এটাকে আবার একটু রিপিট করতেছি সেম জিনিসটাই। ধরেন টু রুহুল আমিন, ফাউন্ডার অ্যান্ড সিইও ইনোভা আইটি স্টুডিও, ওকে। তারপরে হচ্ছে ডিয়ার স্যার, আসসালামু আলাইকুম। তারপরে হচ্ছে আমি এই যে চিঠি লিখলাম, এই এই হচ্ছে চিঠি, রিগার্ডস বিদ খান,
ইউনিভার্সিটি অফ ঢাকা বা ডাকসু থেকে ডাকসু থেকে এই চিঠিটা পাঠানো হচ্ছে কাকে? রুহুল আমিনকে, এনোভাইটের। তো এখন ধরেন যে সেম চিঠিটা আমি পাঠাইতে চাই আরো 100 জনকে। ধরেন যে এনোভাইটের রুহুল আমিন, তারপরে অমুক আইটের সাব্বির, অমুক আইটের হচ্ছে মাহমুদ, অমুক শিক্ষা প্রতিষ্ঠানের মেহেদি। তো এই যে 100 জনকে আমি ধরেন যে সেম চিঠিটা পাঠাইতে চাই। তো চেঞ্জটা হবে কোথায়? চেঞ্জটা হবে শুধুমাত্র এই যে এই 3টা জিনিস, বাকি সব তো সেম। ঠিক আছে? তো এখন ধরেন যে এই লিস্টটাও আমার কাছে নাই, আমার কাছে আছে হাতে লেখা। তাহলে আমরা কি করতে পারি? এইখান থেকে সরাসরি একটা লিস্ট বানাইতে পারি। মেল লিঙ্কসে যাব। এখন দেখেন এই যে এইগুলা কিন্তু সব ইনএক্টিভ, হ্যাঁ, কারণ আমার তো লিস্টটা আগে বানাইতে হবে। এইখান থেকে টাইপে নিউ লিস্ট, আগে থেকে লিস্ট থাকলে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, আর টাইপে নিউ লিস্ট দেবো যদি আমার লিস্ট করা না থাকে। এখানে বসিয়ে একটা লিস্ট বানিয়ে ফেলতে পারবো। তাহলে এইখানে দেখেন অনেক কিছু অপশন আছে, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু জিনিস আছে। তা আপনার যেটা লাগবে সেটা ইউজ করবেন, যেটা লাগবে না সেটা ইউজ করবেন না। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, এই জিনিসগুলোর চাইতে আমার দরকার কি? তার হচ্ছে নামটা দরকার, কোম্পানি নেম কিন্তু এখানে আছে, হ্যাঁ, নামটা দরকার, কোম্পানি নেম দরকার, আর হচ্ছে ডেজিগনেশনটা দরকার। তা আমরা হচ্ছে এইখান থেকে কাস্টমাইজ কলামে চলে যাব। কাস্টমাইজ কলামে এসে দেখেন টাইটেল আছে, টাইটেলটা আমার দরকার নেই, ডিলেট। ইয়েস। ফার্স্ট নেম, লাস্ট নেম এটা দরকার নেই, লাস্ট নেম দরকার নেই, ডিলেট করে দিলাম। তাহলে ফার্স্ট নেম যেটা আছে এটাকে আমরা হচ্ছে রিনেম করে নেম বানিয়ে দিই, শুধু নেম। ওকে। তাহলে নাম, কোম্পানির নাম, আরেকটা অ্যাড করব আমরা, সেটা হচ্ছে ডেজিগনেশন। ডেজিগনেশন, ঠিক আছে। তো এই যে নাম, ডেজিগনেশন, কোম্পানির নেম, বাকি এইগুলো আছে থাক, সমস্যা নেই, এগুলো নিয়ে আমরা আহ, মানে ইউজ করব না আর কি, থাকলে থাক। ওকেতে চাপ দিলাম। তাহলে দেখেন নাম, ডেজিগনেশন, কোম্পানির নেম চলে আসছে। তাই আমি এখানে লিখলাম রুহুল আমিন, নাম, ডেজিগনেশন সিইও, ইনোভা। ঠিক আছে। নতুন আরেকটা এন্ট্রি দিই, ধরেন যে মনির হোসেন, সিইও, ক্রিয়েটিভ আইটি। ওকে। নতুন আরেকটা এন্ট্রি দিই, ধরেন সাব্বির আহমেদ, ধরেন ম্যানেজার, ইসলামী ব্যাংক। তারপরে ধরেন আমরা দিলাম হচ্ছে ইসমাইল হোসেন, ফাউন্ডার, সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ঠিক আছে। তো এইভাবে আপনি এইখানে বসেও লিস্ট করতে পারবেন। এক্সেলে যে যাইতে হবে বিষয়টা এরকম না। আর যদি এক্সেলে লিস্ট রেডি থাকে তাহলে আপনি জাস্ট এখানে ইউজ করে দিলেন। ঠিক আছে। এখান থেকে আমরা ওকেতে চাপ দিই। তাহলে আমার লিস্ট রেডি। সেভ দিব কোথায়? ডেস্কটপে। এই লিস্টটা কিন্তু সেভ রাখতে হবে আপনাকে। তো লিস্ট করে দিয়ে দিলাম হচ্ছে ইনভাইটেশন, লিস্ট, সেভ। ঠিক আছে। আমরা সেভ করে দিলাম। ওকে। তো আমরা এখানে এই যে রুহুল আমিন আছে, রুহুল আমিনের জায়গায় আমরা দিয়ে দেবো কি নাম। রুহুল আমিনের পরিবর্তে আমরা দিয়ে দিব এই যে ইনসার্ট মার্জ ফিল্ড, এই যে নেম, দেখছেন, নেম দিয়ে দিলাম। এরপর ফাউন্ডার এন্ড সিইও, এটার জায়গায় দিয়ে দিব হচ্ছে ডেজিগনেশন, প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দিব, কোম্পানি নেম। তাহলে নাম, ডেজিগনেশন, কোম্পানি নেম, এই 3টা জিনিস এখানে দিয়ে দিলাম। আমার কাজ শেষ। এখান থেকে ফিনিশ, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, সবগুলাকে আমরা মার্জ করে ফেলতে চাই। দেখেন প্রত্যেকের নামে নামে একটা করে চিঠি হয়ে গেছে। টু রুহুল আমিন, সিইও, ইনোভাইটি। নিচে আসেন, টু মনির হোসেন, সিইও, ক্রিয়েটিভ আইটি। আরও নিচে আসেন, টু সাব্বির আহমেদ, ম্যানেজার, ইসলামী ব্যাংক। তো আপনি ওইখানে যেই কয়টা লিস্ট দিয়েছিলেন, যেহেতু আমি অল সিলেক্ট করে আহ, এই দিলাম, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে চাপ দিলাম, এই কারণে প্রত্যেকের নামে নামে কিন্তু আমার এই চিঠিটা ইস্যু হয়ে গেছে। ঠিক আছে। তো এই হচ্ছে মেইল মার্জের ঘটনা। এটা আপনি চিঠিও পাঠিয়ে তৈরি করতে পারেন। ইভেন এটাকে আপনি চাইলে মেইলও করে দিতে পারেন। মেইলের জন্য আবার আউটলুকের সেটআপটা এখানে করা লাগবে। তো আপাতত হচ্ছে আমরা প্রিন্টিং এর জন্য যেটা প্রয়োজন সেই জিনিসটা দেখলাম। প্রত্যেকের নামে নামে ইন্ডিভিজুয়াল আপনি এইভাবে সার্টিফিকেট ইস্যু করতে পারেন, চিঠি ইস্যু করতে পারেন, বা আপনার ডিফারেন্ট কিছু যদি থাকে, ইনভাইটেশন লেটার থাকতে পারে,
যেটাই প্রয়োজন আপনি হচ্ছে প্রত্যেকের নামে নামে একটা ইনভেলাপ প্রিন্ট করবেন। হ্যাঁ, এক একজনের নামে এক একটা, সেইগুলোও কিন্তু করার সুযোগ আছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাসের টপিক। আমরা যদি একটু দেখি কি কি শিখলাম আমরা। টেবিল অফ কন্টেন্টস বা সূচিপত্র কিভাবে তৈরি করতে হয় সেটা দেখলাম। ফুটনোট এবং এন্ড নোট কিভাবে তৈরি করতে হয় সেইগুলো দেখলাম। মার্জ, মেল মার্জ কিভাবে করতে হয় সেটা দেখলাম। আপনারা যেটা করবেন বাসায় বসে আমি যা যা দেখাইলাম সেইগুলো সব প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে এসে এই যে হোমওয়ার্কটা করবেন। আগে ক্লাসে যা যা দেখাইলাম এইগুলা ভিডিও দেখে আবার রিপিট, যারা বুঝছেন নাই একটু কম বুঝছেন ভিডিওগুলো রিপিট করবেন। রিপিট করার পরে আবার হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনি ধরে ধরে প্র্যাকটিস করার পর এরপর আপনি হোমওয়ার্ক করবেন। তাই প্রথমে হচ্ছে আপনি একটা মাই প্রজেক্ট নামে একটা এই মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল নেবেন, যেটার নাম দেবেন মাই প্রজেক্ট। এখানে 2-3টা হেডিং ইউজ করবেন। তারপরে টেবিল অফ কন্টেন্টস বানাবেন। ওই যে আমি যা যা করলাম না, সেই জিনিসগুলো আপনারা এখানে করতে বলছে। অ্যাড এ সিম্পল ফুটনোট অ্যান্ড বটম, ফুটনোট ব্যবহার করবেন। মেল মার্চ, কমপক্ষে 2 জনের নামে একটা চিঠি বা কিছু একটা লেটার 2 জনের নামে রেডি করবেন। এরপর মাই প্রজেক্ট হিসেবে এটাকে সেভ করবেন। ঠিক আছে, এই হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়। আপনাদের যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, শামিউল ইসলাম ভাই বলেন। ভাই আমি গত ক্লাসে যেটা প্রশ্ন করছিলাম, যে ডট বুঝছি। ডট এবং আর ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অ্যাপ্টিটিউড টেস্ট। হ্যাঁ। ওই যে আপনি এই দিবেন অভ্রতে, যদি আপনার দেখাই দিই, আমি অভ্র ইনস্টল করছি শুধুমাত্র আপনার জন্য, অভ্রতে কাজ করি না সাধারণত। ধরেন যে আমি এখান থেকে এই যে অভ্র কই, আচ্ছা এটা ওপেন করি। অভ্র, হুম। তো এই যে আমার এখানে ইংলিশ আছে, আপনি হচ্ছে F12 চাপ দিলে তো ওই যে বাংলা শুরু হয়েছে না, তা আমি এখানে লিখলাম হচ্ছে বাংলাদেশ। যদি আপনি এটা অফ করে রাখছেন সমস্যা নেই, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। তো ডট দিলে হচ্ছে আপনার ওই যে দাড়ি চলে আসছে, হ্যাঁ। তো ডটের পর যেটা করবে বাংলাদেশ, যদি আপনার ডটটাকে ডটই দরকার হয় তাহলে এই ডট দেওয়ার পর ওই যে এই টেলডোটা চাপ দিবেন। টেলডো চিনেন? ট্যাবের উপরে ব্যাকটিক যেটাকে বলে। ঠিক আছে, যদি আপনার দাড়ি প্রয়োজন না হয়, ডটটা দরকার হয়, যেমন আমি লিখলাম হচ্ছে ইয়ামিন। ইয়ামিনের পর আমি দাড়ি না দিয়ে ডট দিতে চাই। তো ডট দিলে অটোমেটিক হচ্ছে আপনার দাড়ি চলে আসতেছে। এটার পরে হচ্ছে আপনি ওই যে ট্যাবের উপরে ব্যাকটিক যেটা আছে এই ব্যাকটিক চাপ দেন। এই যে এই প্রিভিউতে তাকান, এই যে ব্যাকটিক, তাইলে আপনার হচ্ছে ওই এটা ইয়াতে চলে আসবে। আচ্ছা, এসএন কির কথা বলতেছেন? এসএন কি? বুঝি নাই। আমি বলছি এসএন কি চাপ দিব, মানে দাঁড়িয়ে দেওয়ার পর এসএন কি চাপ দিব তাহলেই হয়ে যাবে। ওই ব্যাকটিকটা আপনার কিবোর্ডে যেখানে আছে সেটা চাপ দিলে হবে। ঠিক। আমি তো ট্রাই এটার নাম, করেন। আমি তো জানি এটার নাম এসএন কি। ও এসএমটি বলে, অনেকে টেলডো বলে, বা আচ্ছা আচ্ছা। ব্যাকটিক বাটন বলে। অ্যাপ্টিটিউড টেস্ট? ওইটা ওইটা ট্রাই করেন, হয় কিনা আপনার কম্পিউটার আছেন, হ্যাঁ আছি। ট্রাই করেন। জি অবশ্যই। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন না থাকলে কি হ্যান্ড রেজ করছেন, কি নাম, নাম তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মুজাহিদুল ইসলাম ভাই বলেন। ভাই সার্টিফিকেটের যে একটা আহ, দেখাইলেন, এটা কিভাবে করতে পারি? মানে এটা কিভাবে প্র্যাকটিস করতে পারি? একটা সার্টিফিকেট সুন্দর করে বানাই ফেলবেন, বানায়া এখন কিভাবে বানাবেন সেটা দেখাবো। এটা তো জানি না কিভাবে বানাইতে হয়। আচ্ছা, ওকে ওকে ওকে, প্রশ্নটা খুবই রেলেভেন্ট, আমাদের এটা দেখা দরকার, যেহেতু হুট করেই আপনাদেরকে দেখাইছি, এটা অনেকের থাকতে পারে। আচ্ছা, তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্স লিস্ট, এই হাজিরার শিটটা দেওয়া হয়েছে, হ্যাঁ। যাদের ব্যস্ততা আছে, এটা যদিও মানে মূল ক্লাসের বাইরের আলোচনা, তারপরেও যাদের একটু শেখার আগ্রহ আছে, এই সার্টিফিকেটটা আমরা কিভাবে বানাইতে পারি, হ্যাঁ। তো তাহলে কাজটা একেবারে কমপ্লিট একটা জিনিস শেখা যাবে। যাদের ব্যস্ততা আছে, অনেকের ব্যস্ততা থাকতে পারে, আপনারা লিভ নিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই যে যে সার্টিফিকেটের
বিষয়টা আমরা দুইটা সিস্টেম, এক হচ্ছে দেখেন এখানে যেটা করা হয়েছে সেটা হইল আমি এইগুলা সব সিলেক্ট অল, সব লেখা টেখা এখানে যেটা করা হয়েছে সেই সিস্টেমটা আমি একটু দেখাই। এই যে দেখেন ওই যে সার্টিফিকেটের হেডারে এই সার্টিফিকেটটা ইউজ করছি আমরা। এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা আমরা ইলাস্ট্রেটর থেকে ডিজাইন করে নিয়ে এসেছি। ঠিক আছে, তো এখন আপনি যদি ইলাস্ট্রেটর না পারেন তাহলে কি হবে? ধরেন যে আমি ইলাস্ট্রেটর পারি না, তাহলে আমরা এটাকে কিভাবে সাজাবো? সেই রাস্তায় আমরা তো গ্রাফিক্সের ক্লাস করতেছি না, ইলাস্ট্রেটর এখানে রিলেভেন্ট আলোচনা না। তো ধরেন যে আমরা ওই ওই জিনিস পারি না, আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে সব করব। তখন আমরা ভাই কিভাবে আমরা তো সিম্পল, ক্যানভা শিখবো, ক্যানভাতে করা হ্যাঁ যাবে না? ক্যানভাতে ওইটা বানায় নিয়ে আসতে পারেন, তাইলে এই কাজ হয়ে গেছে। যারা ক্যানভাতেও এখনো পর্যন্ত অভ্যস্ত না তারা যেটা করবেন সেটা হচ্ছে এটাকে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে দিলাম, সাইজ হচ্ছে আমার A4 আছে, A4 থাক। এভাবে সাজানোর পর আপনি জাস্ট এখান থেকে একটা সার্টিফিকেট বর্ডার লিখে সার্চ দেন, এখানে সার্টিফিকেট সার্টিফিকেট বর্ডার ডিজাইন লিখে সার্চ দেন। এখানে অনেক সার্টিফিকেটের বর্ডার টেমপ্লেট পাবেন সুন্দর সুন্দর। তো এই যে এইটাকে আমরা ধরেন যে বর্ডার হিসেবে ইউজ করতে চাই, তাহলে আমরা এটা দেখি কোথায় আছে, ভিজিট করি। বা আমরা হচ্ছে পিএনজি ট্রিতে চলে যাই, তাহলে ভালো হবে। পিএনজি ট্রিতে অনেক সুন্দর সুন্দর সার্টিফিকেট পাওয়া যাবে। পিএনজি ট্রি, এখানে এসে লিখলাম হচ্ছে সার্টিফিকেট বর্ডার। হ্যাঁ, আরে সার্টিফিকেট বর্ডার লিখে এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর বর্ডার আছে। তারপরে যেটা পছন্দ হয় সেই বর্ডারটা নেবেন। ধরেন যে আমরা এইটাকে দেখি, এটাকে ডাউনলোড পিএনজি। তারা হচ্ছে আমাকে সুন্দর করে একটা অফার দিচ্ছে, কিন্তু আমরা কোনো অফারে যাইতে চাচ্ছি না, অফার ছাড়া ফ্রি ডাউনলোড। এই যে 13 সেকেন্ড সময় লাগবে, যদিও তার আগে হয়ে গেছে। তো এই আমরা পিএনজিটা ডাউনলোড করলাম। আপনাদের যদি ক্যানভাতে সুযোগ থাকে, ক্যানভাতে আপনারা বানিয়ে নিয়ে আসবেন। যাদের ইলাস্ট্রেটরের অভিজ্ঞতা আছে তারা ইলাস্ট্রেটর থেকে বানিয়ে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। তা আমরা হচ্ছে এইখান থেকে ওই ডকুমেন্ট ফোরে নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে সরাসরি এইখানে আনার দরকার নেই, আমরা হচ্ছে এই যে হেডারে নিয়ে আসবো। হেডার, ইনসার্টে যাই, হেডার থেকে পিকচার দিস ডিভাইস, আমাদের যেটা ডাউনলোড করছিলাম ডেস্কটপ, এই যে পিএনজি ট্রি। তাহলে আমাদের হেডারে এটা অ্যাড হয়ে গেল। কিন্তু সমস্যা হলো আমার, দেখেন এটাকে ফুল জায়গায় অনেক জায়গা নিয়ে নিছে। তা আমরা কি করব, এই যে র্যাপ টেক্সট থেকে বিহাইন্ড টেক্সট দিয়ে দিলাম, এটা লেখার নিচে চলে গেল আর কি। হ্যাঁ, তাহলে এবার আমি হচ্ছে আমার ফুল পজিশনে এটাকে বসাবো। ঠিক আছে, এই বসানো শেষ। আমরা হেডার ফুটার থেকে এটাকে ক্লোজ করে দিলাম। এখন এসে আমি দেখেন আমার হচ্ছে উপর থেকে আমরা যদি এরকম লিখি সার্টিফিকেট, ঠিক আছে, ওইখানে কি ছিল যেন সার্টিফিকেটে, সার্টিফিকেট অফ পার্টিসিপেশন। হ্যাঁ, এক একটা এক এক রকম থাকে। আপনি পার্টিসিপেশন মানে সে অংশগ্রহণ করলে সার্টিফিকেট দিচ্ছেন এরকম, আরেকটা হচ্ছে কমপ্লিশন, কোর্স কমপ্লিট করছে এরকম। তো আমরা ধরেন যে পার্টিসিপেশনে দিলাম পার্টিসিপেশন। ঠিক আছে, দিস ইজ টু সার্টিফাই দ্যাট। তো এটা লিখলাম। এবার হচ্ছে আমি এটাকে সাজাই একটু, এইগুলা সবই সেন্টার মাঝখানে নিয়ে গেলাম। এটাকে আমি হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে দিই, আপার কেস। এখান থেকে আমি এটার আহরণে এই ফন্টটা দিলাম, বড় করে সার্টিফিকেট লেখা থাকলো, সার্টিফিকেট অফ পার্টিসিপেশন। এখন এই এই যে এইগুলাকে বসানোর জন্য সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে আপনি টেক্সট বক্স ইউজ করেন।
তাহলে ওয়ান কাইন্ড অফ যে ক্যানভাতে ডিজাইন করার ফিলটা পেয়ে যাবেন আর কি। দিস ইজ টু সার্টিফাই সার্টিফিকেট অফ পার্টিসিপেশন, এটা দিলাম আমি এখানে। এটা হচ্ছে আউটলাইন নান করে দিলাম। তাহলে আমার লেখাটাকে আমি যেখানে ইচ্ছা, একটু ধরেন না, আমি এই লেখাটাকে চাইলেও এটাকে চাইলেও খুব কাছাকাছি নিতে পারতেছি না, ঠিক আছে? তো আমি এই টেক্সট বক্সে ইউজ করলে আমি একেবারে কিন্তু যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারতেছি। তো সার্টিফিকেট অফ পার্টিসিপেশন এটাকেও আমরা হচ্ছে আপার কেস দিয়ে দিলাম, এবং এটার ফন্ট চেঞ্জ করে দিই আমরা, অ্যাপটস দিয়ে দিলাম, এবং এটার গ্যাপটা একটু বাড়াই দিতে পারি আমরা চাইলে, অথবা ফন্ট সাইজ একটু বড় করে দিতে পারি। এইটুকু থাকলো। আপনি আপনার মতো করে যা ইচ্ছা ডিজাইন করেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো দিস ইজ টু সার্টিফাই দ্যাট। এরপরে হচ্ছে আপনি নামের জন্য একটা বক্স নেন। এইটারে আমরা ধরেন যে একটা কপি করি। তো এটার জন্য যথেষ্ট জায়গা রাখেন, কারণ এক একজনের এক এক রকমের নাম, তো যাতে হচ্ছে সর্বোচ্চ সবচেয়ে বড় নাম হইলেও সমস্যা না হয়। সেই ফরম্যাট থেকে আমরা অ্যালাইন সেন্টার করে দিলাম। তো এখানে যে নামটা হবে, এটার নামের হচ্ছে স্টাইলটা আমরা দিয়ে দিই, একটু হ্যান্ড রাইটিং টাইপের। ধরেন যে এখানে রুহুল আমিন। অবশ্যই এটাকে সেন্টার অ্যালাইনমেন্টে রাখবেন, যেহেতু এটা সেন্টার অ্যালাইনমেন্ট। তো নামটা একটু বড় দিতে হয় সার্টিফিকেটে। এরপরে হচ্ছে আমাদের ওই সার্টিফিকেটের বাকি যে জিনিসগুলো আছে, যে সে এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে, এই কারণে তাকে সার্টিফাই করা হইলো, সেই জিনিসগুলো আনতে পারেন। তো এটাও আপনি হচ্ছে এটার একটা কপি করেন, কপি করে জিনিসগুলা টেক্সট বক্সের ভিতরে সাজাইলে সহজ, ঠিক আছে? তো এটাকে আমরা হচ্ছে সে ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার। তো এখানে আমি ধরেন যে ইজ ইকুয়াল টু লরেন 1/10, আমি কিছু একটা লিখে দিলাম আর কি। তা আপনাদের সার্টিফিকেটে যেই লেখা থাকবে সেইগুলাই দিবেন, আবার এইগুলা দিয়েন না, প্র্যাকটিসের জন্য দিতে পারেন জাস্ট। তো অ্যাপটস থাকলো, আমরা ফন্ট সাইজ হচ্ছে 14 করে দিই, এবং এই লেখাটাও সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। ফাইন। তো হয়ে গেছে আমাদের মোটামুটি কাজ। নিচে হচ্ছে সাইনের জায়গা রাখবেন, সাইনের জন্য আপনি এইগুলাই ইউজ করতে পারেন। ধরেন যে তো এখানে হচ্ছে সাইন অ্যাড করে দিলেন আপনার, যদি সাইন থাকে সাইনটাকে অ্যাড করে দিলেন। আর যদি মনে হয় যেন এটা সাইনটা ম্যানুয়ালি দিবে, হাতে দিবে প্রত্যেকটা নামের এগেনস্টে, সার্টিফিকেটের এগেনস্টে, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটার হচ্ছে অফ করে দিই আমরা, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এটাকে হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই, ঠিক আছে? এটাকে আর একটা কপি করে এই পাশে দিয়ে দিলাম। তো এই যে একটা স্ট্রাকচার দাঁড়ায় গেছে। আপনারা আরো কিছু জিনিস অ্যাড করলে এই সার্টিফিকেটটা কিন্তু হয়ে গেল। তো এটাতে আমরা সিম্পলি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরেই কিন্তু করে ফেলছি, মানে এটার জন্য আমার আলাদা করে মানে ডিজাইনে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, যদি একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, আপনারা আর একটু কাজ করলে এটা হবে। এটা ধরেন যে আমি একটু লাইন হেড বাড়াই দিই, হ্যাঁ, লাইন হেড বাড়াই দিলাম, এখানে দুইটা সাইন অ্যাড করলে এটা দেখবেন যে সুন্দর লাগতেছে। এরপরে আপনি এই যে নামটা নামটা হচ্ছে ইয়ে থেকে নিয়ে আসবেন, ওই আপনার যে এক্সেল শিট আছে সেই শিট থেকে নিয়ে আসবেন। মূল কনসেপ্ট এটাই। আপনি এখানে বসেও করতে পারেন, অথবা হচ্ছে একটা যদি ডিজাইন ফাইল নিয়ে আসেন কোনো একটা সফটওয়্যার থেকে, যেগুলা ডিজাইনের সফটওয়্যার, ফটোশপ হোক, ইলাস্ট্রেটর অথবা ক্যানভা, যেখান থেকে ইচ্ছা নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝা গেল জিনিসটা, মূল কনসেপ্টটা ক্লিয়ার কিনা? জি ভাই, ক্লিয়ার। ভাই, একটা কোয়েশ্চেন ছিল এখানে। বলেন। ওই হেডার আর ফুটারের মধ্যে কি কাজ করছিলেন যখন সার্টিফিকেটটা এর মধ্যে ইনসার্ট করছেন ওই পিকচার হেডারে দিয়ে? শুধু এই সার্টিফিকেট ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা শুধু অ্যাড করছে, বুঝতে পারছেন?
এই ইমেজটা অ্যাড করছি, এই যে যে পিএনজি ট্রি থেকে যেটা নামাইলাম, আর কিছুই করিনি। ভাই যেহেতু এটা রিপিট হবে। আমার একটা কথা বলার ছিল বলেন ভাই। যে যখন যেদিন আমরা ওরিয়েন্টেশন ক্লাস করি ওই দিন আপনি বলেছিলেন যে প্রতিদিন ক্লাস শুরুর আগে ওই টাইপিংটা নিয়ে একটু কাজ করবেন, মানে আমাদের দেখাই দিবেন প্রতিদিন একটু একটু করে। ওটা দেখানো হচ্ছে না মনে হয়। টাইপিং। জি, প্রতিদিন প্রথম দিন যে টাইপিংটা নিয়ে কথা বলছিলেন এবং বলছিলেন প্রতিদিন দেখাই দেবো একটু একটু করে। আচ্ছা, ওকে ফাইন। যেহেতু আপনি মনে করছেন, আমিও ভুলে গেছিলাম। টাইপিং এর কি অবস্থা আপনাদের বলেন তো, কার কি অবস্থা টাইপিং? একটু চ্যাট বক্সে লেখেন তো কার গতি কত আছে, আর যার নাই সেও লেখেন যে আমার গতি নেই বা না দেখে লিখতে পারি না। এখানে যারা আছেন তারা লিখলেই হবে। আচ্ছা, পারেন না, ওকে। 13 থেকে 15, ফাইন। আর কার কত আছে লিখে ফেলেন না। আপনারা এখনো পর্যন্ত যারা আছেন তার মানে তারা মানে খুবই মোটিভেটেড, আরো কিছু শিখতে চান, কারণ আমাদের মূল ক্লাস তো শেষ। তো আহ, দেখেন তো কার কি আছে একটু লেখেন। না দেখে লিখতে পারি না, ওকে। দেখে দেখে লিখতে পারি, আচ্ছা। 20 আছে, 15 আছে, ইংলিশ 35, বাংলা 17, অ্যারাবিক 10, গুড। না দেখে তেমন পারি না, না দেখে পারি না। তো যারা না দেখে পারি না তাদের জন্য প্রথম কাজ হচ্ছে আপনি ইংলিশের জন্য আপনাদেরকে পরামর্শ দিছিলাম, মনে আছে কারো নাকি দেই নেই আপনাদেরকে? জি ভাই, মনে আছে ওই প্রথম ক্লাসে দেখাইছিলেন কি দেখাইছিলাম বলেন তো? একটা ওয়েবসাইটে টাইপিং ইয়া স্পিডটা চেক করার জন্য। টাইপিং typing.com। ডট কম হ্যাঁ হ্যাঁ, typing.com-এ চলে আসবেন, এই যে জি জি। typing.com। এটা স্পিড টেস্টের জন্য না শুধু, আপনি এখান থেকে আহ, সরাসরি টাইপিং শিখতে পারবেন, স্পিড টেস্ট তো করতে পারবেন। পাশাপাশি যারা না দেখে টাইপ করতে পারেন না তারা হচ্ছে এখান থেকে টাইপ করা শেখা শুরু করতে পারবেন। কোথায় আসলাম খেয়াল করেন, এই যে typing.com, এখান থেকে স্টার্ট টাইপিং টুডে, এটাতে চাপ দেন। এইখানে এসে আপনি এইটা প্র্যাকটিস করেন নাই এখনো পর্যন্ত কে আছেন, বা এই সাইটে ঢোকেনি নাই? এটাতে ঢুকলে তো আজকে 5টা ক্লাস চলতেছে, 5টা ক্লাসে মোটামুটি না দেখে টাইপ করা শিখে যাওয়ার কথা, ঠিক আছে? এটা তে আপনাকে ঢুকতে হবে। ঢুকে আপনার হচ্ছে এই যে একেবারে ফার্স্ট লেসন থেকে শুরু করতে হবে। এখান থেকে ধরেন যে আমরা ফার্স্ট লেসনে চলে যাই, এখানে তো একটা ভিডিও, আমরা সেকেন্ড লেসনে আসি। তো না, যারা না দেখে টাইপ করতে পারেন না তারা হচ্ছে এইখানে আসবেন আগে। এখানে আইসা তারপরে না দেখে টাইপ করা শিখবেন। তো এর জন্য দেখেন হাতটা কিভাবে বসাইতে হয়েছে, সেভাবে আগে বসান। বসানোর পর সে কিন্তু দেখাচ্ছে যে কোন আঙ্গুল দিয়ে কি চাপতে হবে। তো হাতটা বসাইলাম এই SDF এর উপর, আর JKL সেমিক্লোন, ডান হাতটা এই যে এই চারটা চারটা 8টা আঙ্গুল বসান কিবোর্ডে। বসানোর পর ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে যে চাপতে বলতেছে, আপনি কিবোর্ডের দিকে তাকাবেন না। কিবোর্ডের দিকে তাকাইলে আজীবনেও না দেখে টাইপ করা শিখতে পারবেন না। ক্লিয়ার? এই একটা জিনিস যদি বাদ দিতে পারেন তাইলে আপনি না দেখে টাইপ করা শিখে যাবেন, 7 দিনও লাগবে না, স্পিড চলে আসবে যদি রেগুলার একটু টাইপ করেন। তাইলে এইখানে এসে আপনার ওই যে যে চাপতে বলতেছে, ওকে। এরপরে কি করতে হবে, প্রেস এন্টার টু বিগিন। হ্যাঁ, এই যে এখন যে প্র্যাকটিস করতে বলতেছে আপনাকে, যে, ওকে। এই যে আমাদের যে টাইপ করা শেষ। তো এখানে আপনাকে যেটা করবে, প্রতিদিন একটা একটা করে অক্ষর, বা প্রতি লেসনে আপনি যদি একদিনে 10-12টা লেসন শেষ করে ফেলেন, দেখবেন যে আপনার এই যে হোম কি বা ASDF মাঝখানের রো যেটা আছে কিবোর্ডের, সেটা কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই যে যারা এখনো শুরুই করেন নাই, তাদের শেষ হবে কবে? আজকে থেকে শুরু করেন। আমি ভুলে গেলেও আপনি যাতে ভুলে না যান, ঠিক আছে? এটাকে রেগুলার যদি একটু করতে পারেন, আপনার এই যে অলরেডি 5টা ক্লাস গেছে, 5টা ক্লাস মানে 10 দিন গেছে কিন্তু, আপনাদের তো একদিন পর পর একটা করে ক্লাস, ভাই, তাহলে 10 দিনে এটা হয়ে যাওয়ার কথা ছিল। জি। আমরা প্রশ্ন করতাম, এই যে বিজয় কিবোর্ডে দেখা যায় মানে ঋষিকার আগে দিতে হয় আবার কার পরে দিতে হয়, এটার জন্য একটু ভেজাল লাগে। এটার সবগুলা কি ফিক্সড নাকি? বিজয়ের সিস্টেম এটা, বিজয় টাইপ করতে হলে এভাবেই করতে হবে, বিজয়ের স্টাইলে এটা। অফরতে যেমন হচ্ছে আপনি ই করতে পারেন,
ফোনেটিক্স মোডে লিখতে পারেন। কিন্তু বিজয়ের স্টাইল এটা যে আপনার যখন যেটা দরকার তখন সেটা টাইপ করবেন না। এই কারণে গত ক্লাসে নাকি কে প্রশ্ন করছিল, আপনাদের ব্যাচে কিনা, যে হচ্ছে আপনার বিজয়ের আর অপরের ভিতরে এই যে একটা স্বাধীনতা আছে, বিজয়ে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন। ঠিক আছে, আপনি রসিকার দুইটাও দিতে পারবেন, কিন্তু অপরতে চাইলে রসিকার দুইটা দিতে পারবেন না, যদি এটা ভুল। কিন্তু হচ্ছে বিজয়ে এই রকমের স্বাধীনতা আছে। তো এটা নিয়ে আলোচনা করতেছিলাম। এটা একটু রেগুলার কন্টিনিউ করেন যাদের এখনো পর্যন্ত না দেখে টাইপ করতে পারেন না। এইখানে দেখেন আমরা হচ্ছে অ্যারাউন্ড 15টা, হ্যাঁ, 15টা আছে, লেভেল আছে। এই 15টা লেভেল শেষ করতে আপনি যদি মানে 5 দিনে প্রতিদিন 3টা করে লেভেলও করেন, 3টা লেভেল শেষ করতে আপনার সর্বোচ্চ গেলে ডেইলি 15 থেকে 20 মিনিট সময় দিলে আপনার 3টা লেভেল হয়ে যাবে। ঠিক আছে, এরপরে তাহলে ডেইলি যদি আপনি 15 মিনিট থেকে 20 মিনিট সময় দেন, তাহলে 5 দিনে আপনি না দেখে টাইপ করা শিখে যাবেন, যদি সিরিয়াসলি এটা করেন। আর যদি না করেন, আমি তো এখানে বসে আমি আপনাকে দেখাইলে কি হবে, আমার টাইপ স্পিড একটু বাড়বে। এটাতে আসলে আলটিমেটলি আপনার কোনো লাভ নেই। আমি যেটা দেখাইলাম সেই অনুযায়ী আপনি একটু ট্রাই করেন। ঠিক আছে, এরপরে যাদের টাইপ স্পিড মানে না দেখে টাইপ করতে পারেন, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে এখানে প্রতিনিয়ত এসে টাইপিং টেস্টের সময় দেন, অথবা আপনি কোনো একটা বাংলা বা ইংলিশ বই, ইংলিশ টাইপ করতে চাইলে ইংলিশ কোনো একটা বই নিয়ে সেখান থেকে প্রতিদিন 1 পৃষ্ঠা টাইপ করবেন। দেখবেন যে আপনি 1 পৃষ্ঠা কত দ্রুত টাইপ শেষ করতে পারেন। এছাড়া কোনো রকেট সায়েন্স নাই, টাইপিং এর স্পিড বাড়ানোর আর কোনো রকেট সায়েন্স নাই। এটার সায়েন্সই একটা, সেটা হচ্ছে বেশি বেশি টাইপ করতে হবে। এছাড়া নতুন মানে কোনো টেকনিক নেই। এখানে টাইপিং শেখার কিছু টেকনিক আছে, কিন্তু টাইপিং এর স্পিড বাড়ানোর টেকনিক এটাই যে আপনাকে টাইপ করতে হবে। সেটা হোক এখানে এসে টাইপ করেন, অথবা আপনি একটা বই থেকে টাইপ করেন, অথবা নিজে একটা কিছু লিখে সামনে কাগজ রেখে টাইপ করেন, তাইলেও হবে। কিন্তু নিজের মন মতো আবার টাইপ করলে কিন্তু স্পিড বাড়বে না। এটা একটু খেয়াল রাখা দরকার, যে আমার মাথায় আসছে যা মন চায় তাই টাইপ করতেছি, তাইলে কিন্তু টাইপ স্পিড বাড়বে না। কারণ টাইপ হ্যাঁ, স্পিডটা আপনার যা আছে তাই লিখতে হবে। আপনার যা মন চায়, এটা তো আর পরীক্ষার খাতা না। পরীক্ষার খাতা হলে সেটা ভিন্ন কথা। স্পিড বাড়াইতে হলে কোনো একটা কিছু দেখে সেটা লিখতে হবে, অথবা আপনার মাথায় যদি মুখস্থ কিছু থাকে অথবা একুরেট কিছু থাকে, সেটাও করতে পারেন। যে আমার আমার মাথায় যা আছে একুরেট, সেটা আমি টাইপ করতে চাই। কিন্তু আপনি ওই যে ASDF এলোমেলো টাইপ করলে কিন্তু গতি আসবে না। ওকে, বলেন আর কার কি আছে? এটা কি মানে এই ওয়েবসাইট থেকে কি বাংলা টাইপিং শেখা যাবে? বাংলা টাইপিং এর জন্য 10 ফিঙ্গার্স বলছিলাম, 10 ফিঙ্গার্স? আর একটা সাইট আছে বাংলা টাইপিং শেখার জন্য। আর যদি যাদের মোটামুটি না দেখে টাইপ করার মানে বাংলা টাইপ করতে পারেন, তারা 10 ফিঙ্গার্স আসবেন, বাংলা টাইপিং। তাই আমরা এখানে তো আমরা যে স্ক্রিনে দেখে টাইপিং শিখলাম, টাইপিং শেখার পর আমাদের তো মনে হয় যে কোনো অফিস আদালতে কাজ করতে হলে তো আমাদের সরাসরি বই কিংবা কোনো পেপার থেকে কাজ করতে হবে। তখন এটা কি মানে সেমই স্পিড আসবে নাকি সমস্যা হবে? মানে এই সমস্যাটা সমাধান কি? মানে এইখানে যে স্পিডটা আছে, সেই স্পিড আপনার প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে সেম স্পিড আসবে কিনা এরকম? জি, জি। ও না, এইখানে যে স্পিডটা আসবে প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে গেলে সেম স্পিড আসবে না, স্পিড কম আসবে। সেটার জন্য সমাধান হচ্ছে ওই যে কাগজ দেখে টাইপ করা, মানে হাতে লেখা টাইপ, তাইলে একটা একুরেট। হ্যাঁ, প্রশ্ন করছিলাম যে ভাই অ্যাপটিটিউড টেস্ট ওইখানে কিরকম হয়? ওইখানে কি আলাদা পেজ দেওয়া হয় তারপর কি টাইপিং করতে হয়? কিসে? অ্যাপটিটিউড টেস্ট বিভিন্ন সরকারি ও অফিসে তো আচ্ছা, হয়। অ্যাপটিটিউড টেস্ট নিয়ে গতকালকে কি আপনি প্রশ্ন করছিলেন? অ্যাপটিটিউড হুম, টেস্টে শুধুমাত্র কিন্তু টাইপিং না, টাইপিং একটা অ্যাপটিটিউড টেস্টের পার্ট। আমি এটা জানতাম না, কালকে আপনি বলার পরে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। অ্যাপটিটিউড টেস্টে টাইপিং একটা পার্ট। তবে বাংলাদেশে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্টের ভিতরে শুধু টাইপিং দিয়ে আপনাকে ছেড়ে দিছে। আরো বেশ কিছু মেন্টাল এবিলিটি নিয়েও এখানে প্রশ্ন থাকে, আম, সেগুলোর সলভ করতে হয়। এক একটা পরীক্ষাতে এক এক রকমের অ্যাপটিটিউড থাকতে পারে। তো বাংলাদেশের প্রেক্ষাপট হিসেব করলে ওই যে টাইপিং নিয়েই বেশি প্র্যাকটিক্যাল গুলা দেয়। তো সেখানে হচ্ছে সফটওয়্যারে ইউজ করে, তাদের কিছু সফটওয়্যার আছে, সেখানে সরাসরি টাইপ করতে দেয় না। মানে একটা কাগজ দিল, কাগজে টাইপ করলেন, তাহলে হচ্ছে আবার ধরে ধরে আবার আপনার ক্যালকুলেট করতে হবে। এই কারণে হচ্ছে সব সব প্রতিষ্ঠানে বেশিরভাগ জায়গায় 95%ই আপনার হচ্ছে দিয়ে দেয়, একটা সফটওয়্যার বসায় দেয় সেখান থেকে। তো আপনার এই যে সফটওয়্যারগুলোর অভিজ্ঞতা থাকলে ওইখানে আপনি ভালো করতে পারবেন। তবে আপনার যদি ধরেন যে সফটওয়্যার হোক
বা কাগজ দেখে টাইপ স্পিড যদি আপনার 40-45 থাকে, তখন আপনাকে যেখানেই দিক আপনার মিনিমাম 30-এর উপরে টাইপ স্পিড আপনি অটোমেটিক আসবে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপনি ভাই যেটা দেখেই টাইপ করেন, আপনার স্পিডটা বাড়ায় রাখেন, এটা আকাশ পাতাল পার্থক্য হবে না। সফটওয়্যার বলতে ওয়েবসাইটের কথা বলতেছেন, মানে তাদের কোন কিছু ওয়েবসাইটেও দিতে পারে, অথবা তাদের কিছু নিজস্ব সফটওয়্যার আছে টাইপিং টেস্ট করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনারা কোনো অ্যাপস বানিয়ে রাখতে পারে ওরকম। হুম হুম। আচ্ছা, আচ্ছা। তারপরে ভাই এখানে বিজয় টাইপিং এর ক্ষেত্রে তো বিজয় কিবোর্ড সেট করা লাগবে। এটা এই যে আপনি 10 ফার্স্ট ফিঙ্গার যেটা ওয়েবসাইটটা, সেখানে ঢুকছেন, হুম এখানে দেখলাম যে অবরতেও টাইপিং করা যায়, বিজয় হ্যাঁ টাইপিং করা যায়। হ্যাঁ, সমস্যা নেই। বিজয় ইউনিকোডে টাইপ করতে হবে, অব্রতে বিজয় আনসিতে করা যায় কিনা, বিজয়েও করা যাবে, অব্রতেও করা যাবে। মূল কথা হচ্ছে এইগুলা উঠলেই হয়েছে আপনার এখানে। ঠিক আছে, দেখি বিজয় আবার। ইউনিকোড লাগবে, হ্যাঁ, ইউনিকোড ইউনিকোড ছাড়া, লাগবে। ইউনিকোড ছাড়া এই হয় যে না। ইউনিকোড লাগবে। মাথা, কলজে, হয়, রক্ত, সমুদ্র, আগুন, তুই, এটা কি দিছে তো এখান থেকে আরো একটু ঘাটাঘাটি করে এই করতে হবে। টাইপিং টেস্ট অ্যাডভান্স, নেন অ্যাডভান্স নিয়ে টাইপ করেন। কাস্টম টাইপিং টেস্ট, এখানে আপনি চাইলে কি আপনি এখানে টেক্সট দিয়ে দিতে পারেন, তাইলে হবে যে আমি এই লেখাগুলো টাইপ করব। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস অনেকটা সময় হয়ে গেছে, আমরা আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যারা কানেক্টেড আছেন, তার মানে আপনাদের শেখার আগ্রহ অনেক বেশি। আপনারা একটু লেগে থাকেন। আর হচ্ছে, এটা যেহেতু একটা বেসিক কোর্স, বেসিক কোর্সে দেখা গেছে যে আমরা খুব ডিপে যাই না, কারণ হচ্ছে অনেকে এই ছোটখাটো বিষয়গুলো আবার মানে ছোটখাটো বিষয় বুঝতে পারে না। তো ওভারঅল সবার বিষয়গুলো মাথায় রেখে তারপরে আগাইতে হচ্ছে। এই কারণে চাইলেও একটু ডিপ বিষয়গুলো বা একটা টপিকের আর একটু ডিপে যাওয়া যায় না। তো এই কারণে যারা অলরেডি মোটামুটি টুকটাক জানেন, তাদের একটু যেমন মন খারাপ হইতে পারে। মন খারাপ করার কিছু নেই। আপনাদের যেটা মনে হয় যে ভাই এটা আমার জানা দরকার, আপনারা কোশ্চেন করে জেনে নিন। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই চ্যানেল সম্পাদক মেবি চলে গেছে, আপনি রেকর্ড অফ করে দিতে পারেন।